আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতিতে যে কি ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে তা আপনারা সবাই যার যার অবস্থান থেকে টের পাচ্ছেন। তবুও বলছি, আমাদের দেশে এই মুহূর্তে মব সংস্কৃতি, মব সন্ত্রাস যা কিছু হচ্ছে মবের নামে, এটি মূলত রাজনীতির দুর্ভিক্ষের কারণে। আপনারা জানেন যে রাজনীতির যে সংগঠন বা রাজনৈতিক দলগুলো, এটি সমাজের সবসময় কর্তৃত্বটা বজায় রাখে এবং প্রতিটি রাজনৈতিক দল তারা তাদের প্রভাব দ্বারা, রাজনৈতিক নীতি এবং আদর্শ দ্বারা অথবা সন্ত্রাস দ্বারা সবসময় সমাজের ভারসাম্য, রাষ্ট্রের ভারসাম্য রক্ষা করে। যখন এই ভারসাম্যটা থাকে না এবং কোনো রাজনৈতিক দল যখন রাষ্ট্র ক্ষমতায় এসে স্বৈরাচারী আচরণ করে, তখন তাদের মধ্য থেকে হিটলার তৈরি হয়ে যায়, তাদের মধ্য থেকেই মুসলিনী তৈরি হয়ে যায়, কিংবা অন্য কোনো স্বৈরাচারী শাসক দেশে এবং বিদেশে। শেখ হাসিনার 15 বছরের যে কর্তৃত্ববাদী শাসন, সেই শাসনে দেশের যে সকল রাজনৈতিক ইনস্টিটিউশনগুলো ছিল, এটা নিঃসন্দেহে ভেঙে গিয়েছে। যারা রাজনৈতিক প্রতিপক্ষ ছিল, জামাত, হাসিনার সঙ্গে যারা ছিলেন, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, এই দলগুলো তাদের ব্যক্তিত্ব হারিয়েছিল এবং অতিমাত্রায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল এবং অতিমাত্রায় সরকার নির্ভর হয়ে পড়েছিল। ফলে কি হলো, রাজনীতির ময়দানে যে রব, কলরব থাকা দরকার, সেটি ছিল না। যেমন ধরুন 2012-13 সন পর্যন্ত বিএনপির যে ক্ষমতা ছিল, সেক্ষেত্রে বিএনপির একজন এমপি হন বা বিএনপির একজন শীর্ষ নেতা হন, তারা মানে রীতিমতো সমাজে প্রভাবশালী ছিলেন 12-13-14 সন পর্যন্ত, এমনকি 18-19 সন পর্যন্ত। আওয়ামী লীগ প্রাণান্ত চেষ্টা করেছে মামলা দিয়ে, মোকদ্দমা দিয়ে একের পর এক অনার সৃষ্টি তৈরি করার জন্য, কিন্তু 2018-র পরে পরিস্থিতি যেভাবে অবনত হয়েছে, অতটা কিন্তু 2009 থেকে 14 পর্যন্ত ছিল না। তো আওয়ামী লীগের যে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা, এটা 2009 থেকে 2014 পর্যন্ত যদি এটার নম্বর দেন 10, এটা ডবল হয়ে গেছিল 2014 থেকে 18, অর্থাৎ 20 হয়ে গেছিল। আর 2018 থেকে 24 পর্যন্ত বা পতনের আগ পর্যন্ত এটা মানে ডিক্টেটরশিপ বা স্বৈরাচারী বা ফ্যাসিজম বলতে যা বোঝায়, এটার অলমোস্ট গ্রেডিংয়ে 60% গ্রেডিংয়ে তারা চলে গিয়েছিল। আর এই কাজগুলো যুগপৎভাবে হয়েছিল মিলিটারির কারণে, বিচার বিভাগের কারণে, এবং সবাই যার যার অবস্থান থেকে প্রথমত নিজেদের প্রতি জুলুম করেছে, আর দ্বিতীয়ত অপরের উপর জুলুম করেছে। আওয়ামী লীগ যদি জানতো যে বিএনপিকে দুর্বল করলে বা জামাতকে দুর্বল করলে তার কি ক্ষতি হবে, বিএনপি অবশ্যই সেই কাজটি করতো না। আবার এখন বিএনপি যদি জানতো যে জামাত দুর্বল হলে এবং তাদের শক্ত প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগ না থাকলে, রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টি না থাকলে তাদের জন্য কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে, এটা যদি তারা বুঝতে পারতো, তাহলে তারা রাজপথে নেমে সবার আগে স্লোগান দিত, নির্বাচনের আগে স্লোগান দিত, রাজনৈতিক সাম্যতা চাই, সকল দলের অধিকার চাই, এটা তারা সবার আগে বলতো। এনিওয়ে, যেটা বিএনপি বুঝতে পারেনি বা ক্ষমতায় থাকতে যেটা আওয়ামী লীগ বুঝতে পারেনি, তার পরিণতিতে এখন রাজনীতিতে যে ভয়াবহ দুর্ভিক্ষ চলছে, সেই দুর্ভিক্ষের কারণে সকল রাজনৈতিক দলগুলো রীতিমতো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ঘোরাফেরা করছে। বাংলাদেশের রাজনীতিতে এখনকার যে বাস্তবতা, টিল নাও, আজকের দিনের যে বাস্তবতা, সেখানে প্রধান 3টি রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। 4 নম্বর রাজনৈতিক দল হলো যাকে বলা হয় জামাত। আর এনসিপিকে যদি আপনি রাজনৈতিক দল হিসেবে ধরেন, আপনারা তো ধরতে পারেন, কিন্তু ভোটের রাজনীতিতে তারা এখনো কোনো নম্বরের মধ্যে পড়েনি, কোনো নম্বরের মধ্যে পড়েনি। তাদের অবস্থান ধরুন গণ অধিকারের নুরুল হক নুরুর যে অবস্থান, কিংবা ধরুন ববি হাজ্জাজ, কিংবা ধরুন জুনায়েদ সাকি, এই পার্টিগুলোর যে অবস্থা, ঠিক ওইরকম একটি অবস্থায় তারা রয়েছে। এমনকি বাসদ কিংবা সিপিবি, এই পর্যায়েতেও এনসিপি এখন পর্যন্ত যেতে পারেনি। কিন্তু রাজনীতির দুর্ভিক্ষের কারণে আমরা কি মনে করছি, আমরা জামাতকে ফুলিয়ে ফাঁপিয়ে একেবারে বিএনপি এবং আওয়ামী লীগের চাইতেও কয়েক গুণ বড় করে ফেলেছি। আর এনসিপিকে ফুলিয়ে ফাঁপিয়ে, মানে বলতে গেলে জামাত বড় না এনসিপি বড়, এটা নিয়ে এখন আমরা প্রশ্ন করছি। বিএনপি তো এখন জামাতের ধারের কাছেই নেই। এই যে আমাদের যে মন এবং মানসিকতা, এই মানসিকতার কারণে আমরা রাজনীতির কোনো সুষ্ঠু সমাধান দেখতে পাচ্ছি না।
রাজনীতির কোনো পথ দেখতে পাচ্ছি না। রাজনীতি কোন দিকে যাবে এবং কোন পরিণতিতে গিয়ে শেষ হবে এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। একইভাবে বিএনপি কিন্তু বুঝতে পারছে না। ফলে বিএনপি সকালের বেলা উঠে আবহাওয়ার খবর পড়ে, রাজনীতির আবহাওয়ার খবর পড়ে। আপনারা যেভাবে ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, তারপরে পত্রপত্রিকা দেখেন, বিভিন্ন জায়গা থেকে যে খবরগুলো আসে ভেসে, এগুলো দেখার পরে দিনটি কেমন যাবে সেটা চিন্তা করেন। যেমন আজকের এই দিনের খবর হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা মার খাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই জোবরা গ্রামের অধিবাসীদের হাতে। পালন করেনি, এটা নিয়ে নেটিজেন যারা রয়েছেন তারা অভিযোগ করছেন। আর এক পক্ষে বলার চেষ্টা করছেন কেন করবেন, পুলিশ এবং আর্মি কোনো কিছু করতে গেলেই তো তাদেরকে ট্যাগ দেওয়া হয় যে তারা স্বৈরাচারের দোষর, তারা অমুকের দোষর, অমুকের দোষর। এখন এখানে কোনো কিছু করতে গেলেই আবার যদি জনতাকে থামানো হয় তাহলে তারা বলবে যে এরা ছাত্রদের পক্ষ নিয়েছে। আবার ছাত্রদেরকে থামাতে গেলে ওই গ্রামবাসী বলবে তারা সেই যাকে বলে অমুকের পক্ষ নিয়েছে। তো এই অবস্থাতে আসলে প্রতিটি বাহিনীরই মনোবল কিন্তু ভেঙে গিয়েছে। তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, অ্যাকশনে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পর মুহূর্তে আবার তারা ফিরে যাচ্ছে। বুয়েটের ঘটনায় একজন ডিসি, পুলিশের ডিসি, তিনি যথেষ্ট দায়িত্ব পালন করলেন, কিন্তু ছাত্ররা যখন তার পদত্যাগ দাবি করলো এবং পরিস্থিতি এতটা ঘোলাটে হয়ে উঠলো যে পুলিশ কমিশনার এসে ক্ষমা চাইতে বাধ্য হলেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার। বুঝতেই পারেন যে সেই যে পুলিশের উপকমিশনার ডিসি রমনা, তিনি ক্ষোভে দুঃখে তিনি একবার বলেই ফেললেন যে তার উচিত বিদেশে চলে যাওয়া, চাকরি ছেড়ে দিয়ে। এখন সে তো আর দ্বিতীয়বার এরকম কোনো অ্যাকশনে যাবে না। আবার এখানে মিলিটারি অ্যাকশনে যাক, মক বন্ধ করুক, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল যে জাতীয় পার্টির অফিস রক্ষা করার জন্য তারা যে সক্ষমতা দেখালো এবং সেখানে নুরু আহত হয়ে গেল। এখন সকল সেন্টিমেন্ট সেনাপ্রধান সেনাবাহিনীকে দায়ী করা শুরু করলো এবং এই বিষয়টি এখন এই মুহূর্তে খুব ভয়াবহ। এর কারণ হলো সেনাবাহিনী যখন দাঁড়িয়ে থাকবে, আশেপাশের মানুষ যদি আমরা সেটা দেখেছি চিৎকারি করে গোপালগঞ্জে। এখন যে অবস্থাটা এখন চট্টগ্রামে হচ্ছে, সমস্ত জনগণের মধ্যে যে ক্ষোভটা ছড়িয়ে পড়েছে, এই ক্ষোভ দমন করতে গেলে সেখানে গুলি করতে হবে। এখন গোপালগঞ্জে শেখ হাসিনার লোককে গুলি করা হয়েছে, বঙ্গবন্ধুর লোককে গুলি করা হয়েছে, আওয়ামী লীগের লোককে গুলি করা হয়েছে, কিন্তু জোবরা গ্রাম তো ডক্টর মোহাম্মদ ইউনূস, তার গ্রামের একটা পাখি মারা গেলে এই মুহূর্তে কী ধরনের পরিস্থিতি হতে পারে সেনাবাহিনীর লোকজন জানে। তো তারা এখন কি করবে বলেন? তো এই যে একটা অবস্থা, এই অবস্থা আপনি আমি গতকাল কল্পনা করতে পারিনি। এর মধ্যে কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম সত্য না মিথ্যা, ধানমন্ডিতে আওয়ামী লীগ মিছিল করেছে, ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তো এরকম প্রতিটি মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে, ঘটনা ঘটার পরে আমরা আজকের দিনটি কেমন যাবে, বাইরে বের হবো কিনা, কোনো কাজ হবে কিনা, কোন রাস্তা খালি হবে, কোন রাস্তা জ্যাম হবে, আমরা ডে টু ডে যেভাবে আমাদের দৈনন্দিন সিদ্ধান্ত নিচ্ছি, বিএনপিকেও এভাবে দৈনন্দিন আজকে জামাতের মন কেমন, ডক্টর মোহাম্মদ ইউনূস কী চাচ্ছেন, এনসিপির লোকজন আসলে কী চাচ্ছেন, উত্তরপাড়া কী বলে, এগুলো নিয়ে বিএনপির যারা স্থানীয় নেতা তারা আবার লন্ডনে তারেক রহমান সাহেবের সাথে যোগাযোগ করেন, তার যারা অ্যাডভাইজার তাদের সাথে যোগাযোগ করেন, তারা কি বলেন, কি হুকুম দেন, নির্দেশনা দেন, সেগুলো নিয়ে আবার কথাবার্তা হয়। সব মিলিয়ে বিএনপি যে নিজের পায়ে দাঁড়িয়ে একটা সিদ্ধান্ত নিবে, এই জিনিসটি তারা পেরে উঠছে না, বা তারা করছে না, বা তারা করার মতো পর্যায়ে নেই। কিন্তু বাস্তবতা হলো যে তাদের এই দোদুল্যমানতার কারণে পুরো রাজনীতির অঙ্গনে যাকে বলা হয় দুর্ভিক্ষ শুরু হয়েছে। তারা মনে মনে এখন যে হুঙ্কারটি দিতে চান এবং তারা যে কাজগুলো করতে চান, এই হুঙ্কার এবং এই কাজগুলো যদি 2024 সনের সেপ্টেম্বর অক্টোবর মাসে তারা করতেন, তাহলে 2024 সনের ডিসেম্বর মাসেই তারা নির্বাচন আদায় করতে পারতেন। কিন্তু 2025 সনে যে আশায় তারা এই কাজগুলো করেছেন, যে আতঙ্ক, যে ভয়, যে প্রেম, যে ভালোবাসায় তারা সরকারকে একটা সময় দিয়েছেন, সরকার সেটাকে একবারে এলোমেলো করে ফেলেছে। ধরুন চাল, ডাল বা আম, দুধ আলাদা আছে, যে কোনো একজন মানুষ ওটা একত্র করে ফেললো, চাল ডাল একত্র করে ফেললো। এখন কিনা রাতারাতি সেটা খিচুড়ি পাকানো ছাড়া আর কিছু করতে পারবেন না, বা আম দুধ গরম করে খাওয়া ছাড়া আর কিছু করতে পারবেন না। এখন এরকম পুরো রাজনীতিটা খিচুড়ি মার্কা হয়ে গেছে, মানে জগা খিচুড়ি। শুধু চাল ডাল নয়, আলু পটল থেকে শুরু করে উস্তা যা কিছু রয়েছে সকল তরি তরকারি সব একত্র হয়ে গেছে। এবং সেই একত্র হয়ে যাওয়ার কারণে জগা খিচুড়ির মধ্যে যে রাজনীতি পড়ছে, রাজনীতির কোনো গতি প্রকৃতি বোঝা যাচ্ছে না। রাজনীতির যে টেস্ট বা স্বাদ বা আহ্লাদ, এটাও নেই। রাজনীতির কোনো স্বপ্ন নেই। এখন যারা পূর্ণকালীন রাজনীতির মধ্যে পা দিয়েছেন, এখান থেকে তারা বেরোতে পারছেন না এবং তারা একটি শঙ্কা অনুভব করছেন যে এখন যে কোনো একটা বিপর্যয় যদি হয়, অর্থাৎ বিএনপি যদি ক্ষমতায় চলে আসে, জামাতের কী হবে? জামাত এনসিপি যদি ক্ষমতায় চলে আসে তাহলে বিএনপির কী হবে? মিলিটারি যদি ক্ষমতায় আসে তাহলে সবার কী অবস্থা হবে? আওয়ামী লীগ যদি ফিরে আসে কী হবে? যদি পুনর্বাসিত হয় কী হবে? ভারত ইন্টারভেন করলে কী হবে? পাকিস্তান ইন্টারভেন করলে কী হবে? এরকম নানা রকম ক্যালকুলেশন করতে গিয়ে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা দৌড়াচ্ছেন।
প্রচণ্ড বেগে দৌড়াচ্ছেন। কোথায়? কখনো জামাতের সঙ্গে, কখনো এনসিপির সঙ্গে, কখনো গণ অধিকার পরিষদের সঙ্গে, কখনো মামুনুল হকের কাছে যাচ্ছেন, কখনো হাটহাজারীতে ছুটছেন, কখনো চরমোনাই পীর সাহেবের কাছে যাচ্ছেন। তারপর আবার কখনো চরমোনাই পীর সাহেবের কাছ থেকে পাত্তা না পেয়ে তারা আবার শর্ষিনার পীর সাহেবের কাছে যাচ্ছেন। এরপর অন্যান্য ছোট, ছোট যে সকল ইসলামিক সংগঠন রয়েছেন, দল রয়েছেন, তাদের সঙ্গে বৈঠক করছেন এবং সবকিছুর মধ্যে তাদের যে হতাশা ফুটে উঠছে, এখানে কোনো দৃঢ়তা ফুটে উঠছে না। তারা নরমালি যেটি হয় সেটা হলো আপনি যখন ম্যাগনেট হবেন, চুম্বক শক্তি হবেন, আকর্ষণ করে সবাই ঘুরবে। আপনার নমিনেশন চাইবে, আপনার কাছে চাইবে। যেমন রানী মৌমাছি। এখন রানী মৌমাছি এবং মৌচাক। তো সেই রানী মৌমাছি যদি আপনি তারেক রহমান সাহেবকে মনে করেন আর মৌচাক যদি বিএনপি অফিসকে মনে করেন, তাহলে সমস্ত মৌমাছি সেই রানী মৌমাছিকে কেন্দ্র করে ঘুরবে। কিন্তু রানী কখনো কারো দরবারে যায় না, কখনো কারো দরবারে যায় না। রাজা কখনো কারো কাছে যায় না, রাজ দরবারেই সবাই আসে এবং রাজার কাছে সবাই অনুগ্রহ চায়। রাজা যখন অন্য জায়গায় যায় তখন সে ভিক্ষুক হয়ে যায়, মুহূর্তের মধ্যে ভিক্ষুক হয়ে যায়, আর তখন সে রাজা থাকে না। এবং এটাই রাজার নীতি, মানে রাজার যে নীতি, রাজনীতি। অনেকে এটাকে নীতিরাজ বলেন। নো নো নো, রাজার যে নীতি, রাজনীতির ষষ্ঠ তৎপুরুষ সমাস। তো সেখানে বিএনপির যদি সেই ম্যাগনেটিক ক্ষমতা না থাকে, অর্থাৎ সূর্যের সবচেয়ে বড় শক্তি কি? উত্তাপ না। সূর্যের সবচেয়ে বড় শক্তি হলো তার যে ম্যাগনেটিক পাওয়ার, চৌম্বক শক্তি, সৌরচুম্বক বলা হয়। এই চৌম্বক শক্তির কারণে তার যে গ্রহ নক্ষত্র উপগ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এই চৌম্বক শক্তির কারণে প্রতিটি গ্রহ নক্ষত্র উপগ্রহ একটা নিরাপদ দূরত্ব বজায় করে সূর্যকে কেন্দ্র করে চারিদিকে শুধু মুভ করছে। যদি সূর্য চুম্বক শক্তি হারিয়ে ফেলে, নক্ষত্র মণ্ডলীগুলো মহাকাশ থেকে ছিটকে পড়বে। কেউ সূর্যের কাছাকাছি গিয়ে পুড়ে ছারখার হয়ে যাবে, কেউ সূর্য থেকে অনেক দূরে চলে গিয়ে কোনো ব্ল্যাক হোলের মধ্যে পড়বে, অথবা এমন দূরে চলে যাবে যেখানে আলো ছাড়া সেটা মুহূর্তের মধ্যে একটি বরফখণ্ডে পরিণত হয়ে যাবে। সূর্য সেই দিনই পতন ঘটবে সূর্যের, কিয়ামতের দিন, যখন সেদিন তার চুম্বক শক্তি হারাবে। এবং চুম্বক শক্তি হারানোর সঙ্গে সঙ্গে তার ভিতরের যে ফিউশনগুলো হচ্ছে, সেখানে যেভাবে সৌরশক্তি উৎপন্ন হচ্ছে, সেখানে যেভাবে হিলিয়াম একটা উপাদান রয়েছে, সেই হিলিয়াম দিয়ে যেভাবে সেখানে প্রতিমূর্তি দেবে, একইভাবে চাঁদ তার মূল শক্তি তার চুম্বক শক্তি, পৃথিবী তার মূল শক্তি চুম্বক শক্তি। পৃথিবীর যদি চুম্বক শক্তি হারিয়ে যায়, ওজন হারিয়ে পড়বে এবং পৃথিবী কোথায় হারিয়ে যাবে তার কোনো ঠাঁই ঠিকানা নাই। সাগর, মহাসাগর, সমস্ত পানিগুলো চলে যাবে, সব কিছু চলে যাবে। এটার মূল ক্ষমতা হলো চুম্বক শক্তি। তো সেই দিক থেকে বিএনপির যে পাওয়ার, ক্ষমতা, সেই চুম্বক শক্তিটা থাকতে হবে। এবং সেই চুম্বক শক্তিটা কি, কোথায় আছে, কিভাবে আছে, এটা বোঝা যাচ্ছে না। এখন বিএনপির তার নিজস্ব চুম্বক শক্তি দিয়ে সে কাউকে আকৃষ্ট করতে পারছে না, না সেনাবাহিনীকে, না ডক্টর মোহাম্মদ ইউনূসকে, না কাউকে। বরং অন্যের চুম্বক শক্তি দ্বারা সে আকৃষ্ট হয়ে সে বারবার ছুটে যাচ্ছে। এটা রাজনীতির দুর্ভিক্ষ। আর সেই রাজনীতির দুর্ভিক্ষ আগামী দিনে বিএনপির জন্য কি পরিণতি ডেকে নিয়ে আসে সেটি দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।